বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, অন্যান্য মঙ্গলবারের মতো আজকের মঙ্গলবারেও আমরা আড্ডায় মেতে উঠছি। এখানে সম্মানিত অতিথিবৃন্দ এসছেন। আপনারা জানেন যে আজকের এই শিল্প আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর মোহাম্মদ খলিলুর রহমান, অধ্যক্ষ, কুমুদিনী সরকারি কলেজ। আমরা স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এখানে আপনারা জানেন যে আমরা প্রত্যেক সেমিনারের জন্যই বিষয় নির্ধারণ করে থাকি। আজকের এই সেমিনারের জন্যও, এই শিল্প আড্ডার জন্যও নির্ধারিত বিষয় ছিল নজরুল কাব্যে বহুমাত্রিকতা। আমরা কবি কাজী নজরুল ইসলামের বিষয়ে যদি কথা বলতে চাই, আমরা যদি 100 পর্ব করি তবুও শেষ হবে না। তবুও আমাদেরকে কোনো না কোনো ভাবে শেষ করার ভান করতে হবে। তাই আজকে হবে শেষ পর্ব। ইতোমধ্যে আমরা 2-3টি পর্ব করেছি কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখা, সঙ্গীত ইত্যাদি বিষয়ে। তো আজকে আমরা নজরুল কাব্যে বহুমাত্রিকতা, আমাদের জানা যে তথ্য, আমাদের যে অভিজ্ঞতা, এগুলো আমরা আজকে তুলে ধরবো। তো শুরুতেই আমি অনুরোধ করছি আজকের এই আড্ডা শুরু করবার জন্যে জনাব মাসুদুর রহমান তুহিন, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজ টাঙ্গাইল। জনাব মাসুদুর রহমান তুহিন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এই সাংস্কৃতিক আড্ডা সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় কলেজ স্যার, শুনিলেন নজরুলের কবিতায় বহুমাত্রিকতার আলোচনা প্রারম্ভেই আমি একটি তর্ক বা বিতর্কের জন্ম দিতে চাই। সেটি হলো, এখানে বিজ্ঞ আলোচক বৃন্দ রয়েছে, তারা আলোচনা করবেন। আমি বিষয়টা সম্পর্কে নিজেও একটু ক্লিয়ার হতে চাই। সেটি হলো যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি যে বিদ্রোহ কবি হয়ে উঠলেন, কোন কবিতাটি লিখে আমরা জানি এখানে বিদ্রোহী একটি কবিতা রয়েছে, আর একটি আনন্দময় আগমন। দুটো কবিতায় 1922 সালে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কিন্তু প্রকাশিত হয়েছে, একটি দর্পণ পত্রিকা আর একটা বিরোধী পত্রিকা। তার মধ্যে কনফিউজ হয়ে যায় দুটির যে কন্টেন্ট, তার যে ভাষা শৈলী, দুটো কবিতার মধ্যেই প্রচন্ড রকম বিদ্রোহ প্রকাশ পায়। আমরা যদি একবারকে জানতে চাই যে আমাদের যে নজরুল বিদ্রোহী কবি হয়ে উঠলেন আসলে কোন কবিতার আলোকে, সেই জিনিসটি আমি জানতে চাই। বিশেষ করে আলমগীর ভাই এখানে আছেন, চমৎকার বলেন, তার কাছ থেকে এর একটি সমাধান আমি জানতে চাই। আসলে মানুষ যখন উপাধি হয়, এটা তো নিজে নিজে তার উপাধি দেয় না, শ্রোতাদের কাছ থেকে, ভক্তদের ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু একজন মানুষ তার কর্ম বিচার করে বিভিন্ন ধরনের উপাধি বা ট্যাগ লাগায়, সেটা আমি জানতে চাই। আর আমরা জানি যে এই নজরুলের কবিতার বহুমাত্রিকতা আমাদের বাংলা সাহিত্যকে করেছে সার্বজনীন। উনি এখানে বিদ্রোহ থেকে প্রেম, ধর্ম থেকে সাম্য, জাতীয়তাবাদ থেকে মানবতাবাদ, এই বিভিন্ন স্তরে স্তরে বিশ্লেষণ করে কবিতাকে মানুষের আত্মার কণ্ঠস্বর বানিয়েছেন। এই হল নজরুল। আমরা আধ্যাত্মিক কবিতা দেখেছি, বিভিন্ন ধর্মভিত্তিক কবিতা দেখেছি, প্রেম, মানবতা, প্রকৃতি, এমন কোন জায়গা নেই যেখানে কাজী নজরুল ইসলামের অবদান নেই। এই জন্যই তার কবিতার বহুমাত্রিকতা পেয়েছে, মানে বিভিন্ন আঙ্গিকে। সেই দুর্গার কথা কিন্তু বলেছে, দুর্গা নামে কিন্তু একটি তার কবিতা রয়েছে।
এখন দুর্দর্শন চলছেন, সেখানে দুর্গাকে কিন্তু সে প্রতিবাদের মূর্তি হিসাবে কিন্তু দেখিয়েছে মুসলিমকে বধ করার জন্য। তো সেগুলো আমরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় নজরুলের যে কবিতা ছিল, এবং আমরা এও জানি যে এসব কবিতা লিখে উনি কারাবরণ করেছেন। যাই হোক, আমার একটি জানবার বিষয়, সেটি হচ্ছে বিদ্রোহী কবি কিভাবে হয়ে উঠলেন, সেই বিষয়টি একটু বিস্তার জানতে চাই। আজকের মতো আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ মাসুদুর রহমান তুহিন সাহেব, চমৎকার বলেছেন। আসলে কাউকে নিয়ে যদি আলোচনাই না হয়, যার বিষয়ে সমাজে কোনো আলোচনা নেই, হয় সে শয়তান না হচ্ছে দেবতা। তাই এখন একজন লিখলে বললে তার নিয়ে যদি কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি না হয়, তাহলে তার মোটেও গুরুত্ব থাকে না। আমাদের কবি কাজী নজরুল ইসলাম, যার লেখার দরুন তাকে জেল পর্যন্ত কাটতে হয়েছে, তার মানে উনি নাড়িয়ে দিয়েছিলেন তৎকালীন শাসককে। যাই হোক, এখন নজরুল কাব্যে বহুমাত্রিকতার উপর বক্তব্য রাখবেন, অত্যন্ত সুন্দর বলেন। আমরা জানেন যে উনি একজন ব্যবসায়ী নেতা, কিন্তু উনি একজন শিক্ষকও বটে, কারণ তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। বিশ্বজোড়া পাঠশালা বা সবার আমি ছাত্র, তো ওই অর্থ উনিও একজন শিক্ষক। ওনার কাছ থেকে এর আগের এক পর্বে উনি ছিলেন, বক্তব্য রেখেছেন জীবনানন্দ দাশের উপর, আজকে নজরুল কাব্যে বহুমাত্রিকতার উপর জনাব আবুল কালাম মোস্তফা লাবু, আপনাকে অনুরোধ করছি। সম্মানিত দর্শক, আবুল কালাম মোস্তফা লাবু। ধন্যবাদ। সঞ্চালক এবং সভাপতি, এই কলেজের অধ্যক্ষ, প্রধান অতিথি কমিটি কলেজের অধ্যক্ষ মহোদয় এবং সামনে বিজ্ঞ আলোচক বৃন্দ, তো আমি এইমাত্র যে মাসুদুল আমিন তুহিন বললেন যে কিভাবে বিদ্রোহী কবি হয়ে উঠলেন, সেটার জবাবে আমি পরে যাব। আজকে বিষয়বস্তু হচ্ছে নজরুল কাব্যের বহুমাত্রিকতা। আমি বহুমাত্রিকতা সম্পর্কে একটু বলবো যে এ বিষয়ে বছর সোহেল শুকর, জওয়ার রুহি এবং আমাদের ডক্টরেট ওনারা চমৎকারভাবে বলবেন। আমি ইতিহাস থেকে একটু বলবো, সেটা হলো বহুমাত্রিকতার কিন্তু তার সুযোগও ছিল না, প্রথম দিকে সুযোগ ছিল না। এই অর্থে সেই সময়ে কলকাতা কেন্দ্রিক যে বুদ্ধিজীবী, সাহিত্যিক, গীতিকার, তখন আজকের যে মোদী সরকারের আমলে যে মুসলিম বিদ্বেষ, সেই বিদ্বেষটা কিন্তু সেই সময় ছিল প্রকট। পরবর্তী সময়ে সেই বিদ্বেষটা ছিল কম, এখন আবার সেই বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে। তখন আপনার ইউসুফ খানকেও দিলীপ কুমার নামে অভিনয় করতে হয়েছে। অর্থাৎ ইউসুফ খান নামে অভিনয় করলে নায়কের সুযোগও পাওয়া যাবে না, দর্শকরা তাকে দেখবেও না। তখন তাকে নামটাই দিলীপ কুমারের উপরে নায়ক তখন কেউ ছিল না, কিন্তু তিনি কিন্তু ছিলেন, তার নাম ইউসুফ খান। এবং আমরা যতটুকু জানি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যখন ম্যাট্রিকুলেশন এন্ট্রান্স সার্টিফিকেট পাওয়া যেত, তখন এই বাংলা, পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা এই অঞ্চলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কিন্তু আমাদের পূর্বপুরুষরা সার্টিফিকেট পেতেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিলই না। তখন এমন অবস্থা ছিল যে নামের আগে যদি মুসলমান মোহাম্মদ থাকে, দেখা যেত যে বৎসর শেষে যে স্ট্যান্ড করতো 1 থেকে 20 পর্যন্ত, কোনো মুসলমান 1 থেকে 20 পর্যন্ত স্থান অধিকার করতে পারে নাই। তখন দাবি উঠেছিল যে নাম ব্যবহার চলবে না, শুধু রোল নম্বর দিয়ে রেজাল্ট দিতে হবে, কিন্তু কলকাতা বুদ্ধিজীবীরা সেটা কিন্তু মানে নাই। ঠিক সেই সময়ে কবি নজরুল কি বহুমাত্রিকতার প্রকাশ ঘটাবেন কিভাবে, সে সুযোগটা তার ছিল না। তখন যখন এই যে আব্বাস উদ্দিন, আমাদের খুব নাম করা শিল্পী বাংলাদেশের,
ও পারেরও নামকরা শিল্পী, তিনি যখন নজরুলকে পরামর্শ দিলেন যে মুসলিমদের জন্য কিছু লেখেন, নজরুল ইতিমধ্যেই কিন্তু কীর্তন এবং শ্যামা সঙ্গীত প্রচুর লিখে ফেলছে, কিন্তু মুসলিমদেরকে নিয়ে গান কবিতা লিখতে পারেন নাই, লেখার পরিবেশ সুযোগ ছিল না। তা আব্বাসউদ্দিন যখন তাকে পরামর্শ দিলেন যে আপনি মুসলিমদের নিয়ে কিছু লেখেন, বললেন যে আমি যে গান লিখবো, গ্রামোফোন রেকর্ডের মালিক তো হিন্দু, সে তো রেকর্ডই করবে না, তুমি গান দিয়ে কি করবা? তা আব্বাসউদ্দিন বললো আমি একটু দেখি রাজি করতে পারি কিনা। তিনি তখন ওই মালিক যিনি রেকর্ড করেন হিন্দু ভদ্রলোক, তাকে যে বোঝালেন নজরুল যদি কোনো মুসলিমদের নিয়ে গান লেখেন সেটা কি রেকর্ড হবে কিনা। উনি বললেন হ্যাঁ হবে। তিনি ছুটে আসলেন নজরুলের কাছে, নিশ্চয়ই তার মনটা উদার ছিল সেই ভদ্রলোকের। নজরুল তখন এক বৈঠকে এক বসায় লিখে ফেললেন যে রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ, এক নিঃশ্বাসে লিখে ফেললেন এবং তিনি দৌড়ে ছুটে গেলেন সেই গ্রামোফোন রেকর্ডের রেকর্ড যিনি করেন সেই হিন্দু ভদ্রলোকের কাছে। গানটি রেকর্ড হলো। পরের দিন কিন্তু ঈদ ছিল, খুশির ঈদ ছিল। তারপরের দিন আব্বাসউদ্দিনের হাতে লেখা, মুখে বলা, সেটা হলো যে গড়ের মাঠ, যেটা এই মানে কলকাতার সবচেয়ে বড় মাঠ, জনসভা হয়, যেটা বলে ব্রিগেড, হ্যাঁ, সেই ব্রিগেড বা গড়ের মাঠের পাশ দিয়ে যখন আব্বাসউদ্দিন হেঁটে যাচ্ছিলেন, তখন দুইজন ব্যক্তি সুর করে গানটি গাইছিল। গানের বয়স কিন্তু মাত্র 2.5 দিন। 2.5 দিন বয়সের গান মানুষ সুর করে গাইছে। রমজানের রোজা শেষে, রোজার শেষে তখন দৌড়ে ছুটে গিয়ে নজরুলকে খবরটা আব্বাসউদ্দিন দিলেন। ওই গানটা কিন্তু আব্বাসউদ্দিনই গিয়েছিল প্রথম, যে আপনার লেখায় গানটি কিন্তু মানে আজকে যেটাকে আমরা বলি ভাইরাল, তখন কি বলতো জানি না, হ্যাঁ আপনার গানটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। হয়তো ভাইরালের বিকল্প শব্দ তখন ছিল, হ্যাঁ ছড়িয়ে পড়েছে বা মানুষের মুখে মুখে বহুল প্রচারী। তারপরে নজরুল শুরু করলো মুসলিমদের নিয়ে গান লেখা, কবিতা লেখা, হাম নাচ, হ্যাঁ শুরু করলো। তার আগে কিন্তু নজরুলের সুযোগই ছিল না, সেই সময়ের আমলে সেই সুযোগটা ছিল না। সেই পশ্চিমবঙ্গ কিন্তু আস্তে আস্তে সেই পথেই যাচ্ছে এই মোদীজির আমলে। তো কাজে বহুমাত্রিকতার সুযোগটা তিনি যখন পেলেন তখন তিনি বহুমাত্রিক হলেন। আর যিনি বহুমাত্রিক লেখক হন তাকে তো আমরা বলি সব্যসাচী, তাই তো? যেমন সব সব বিষয়ে যার বিচরণ লেখে তাকে আমরা বলি সব্যসাচী লেখক, নাকি? আগ্রহী ঠিক আছে কি? আচ্ছা, সৈয়দ শামসুল হককে বলা হয়, এটা 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 একটা শ্রেণী, তাকে মানে তার অনুসারী যারা, তারাই সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলতে 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 হয়ে গেছে। কিন্তু সব্যসাচী লেখক বলতে উনি একা তা কিন্তু না, কিন্তু মানুষ জানে যে সব্যসাচী মানেই সৈয়দ শামসুল হক, তা কিন্তু আসলে না। তো আমরা নজরুলই কিন্তু প্রকৃত অর্থে সব্যসাচী। এবং তিনি তাকে অনেক সময় বিতর্কে দেখা যায় যে নজরুল বড় না রবীন্দ্র বড়, একজন মুসলিম একজন হিন্দু, এই বিতর্ক কিন্তু কুতর্ক। এই জন্য কুতর্ক, রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু না, তিনি ব্রাহ্ম সমাজ একেশ্বর ভুক্ত, ব্রাহ্ম সমাজ ভুক্ত, তিনি কিন্তু হিন্দু না। তার বাবা হিন্দু না, তার দাদাও হিন্দু না। আবার কবি নজরুলকে খাঁটি মুসলমান বলবেন যখন তার কীর্তন শুনবেন, যখন তার শ্যামা সঙ্গীত শুনবেন, তখন আবার তাকে খাঁটি মুসলমান বলা যাবে না। নজরুল ইসলাম ছিল মানুষের কবি, মানুষের লেখক, তিনি মানুষকে নিয়ে রেখেছেন। সেজন্যই তো তার কবিতার নাম মানুষ, গাহি সাম্যের গান, হ্যাঁ, মানুষের চেয়ে বড় কিছু নাই, নাহি কিছু মহিয়ান। তিনি মানুষকে বড় করেছেন। তার এক ধাপে গিয়ে 2500 বছর আগে আপনার গৌতম বুদ্ধ, যিনি বলেছিলেন মানে সবাই মানে আপনার সভ্যের সত্তা সুখিতা ভবন্তা, অর্থাৎ সকল জীব সকল প্রাণী সুখী হোক, শুধু মানুষ না, সকল প্রাণী। এই মহামানবেরা মানুষকে নিয়ে চিন্তা করেছেন, মানুষকে নিয়ে লিখেছেন, মানুষকে নিয়ে ভেবেছেন, প্রাণীকে নিয়ে ভেবেছেন। গত 2 দিন আগে রাজা রামমোহন রায়ের 152তম মৃত্যুবার্ষিকী গেল। ওই মানুষরা তার সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা মানুষকে নিয়ে ভাবতেন, মানুষকে নিয়ে কাজ করতেন, হোক নারী, হোক পুরুষ, হোক হিন্দু, হোক মুসলিম। সেই মানুষকে নিয়ে ভাবার, লেখার, চিন্তা করার সেই বড় মানুষ কিন্তু এখন আর সৃষ্টি হচ্ছে না, বা
এরপরে আপনাকে অ্যানশিয়েন্ট ফিলোসফার প্রোটোগরাস উনি একটা কথা বলছেন যে ম্যান অফ দ্য মেজার অফ অল থিংস, মানুষ হচ্ছে সবকিছু মাপে। হাজার হাজার বছর আগে কিন্তু উনি বলে গিয়েছেন। হ্যাঁ, সেই আমিও তো 2500 বছর আগে গৌতম বুদ্ধের কথা বললাম। তো আগে আগে মানুষকে নিয়ে মানুষ ভাবতো, এখন মানুষকে মানুষ ভাবতে চায় না, লিখতে চায় না, গবেষণা করতে চায় না, ভাবতেও চায় না। এখন অর্থোপার্জনটাই হলো, অর্থোপার্জন, সম্পত্তি বৃদ্ধি করা, তারপরে বেগম বাজারে বেগম পাড়ায় বাড়ি করা, এটাই এখন মানুষের মুখ্য কাজ বলে আমরা মনে করি। তো আজকের এই দিনে নজরুল নিশ্চয়ই প্রাসঙ্গিক। আমি মনে করি 71-এর যুদ্ধে নজরুলের ভূমিকা ছিল। বলবেন এটা কিভাবে সম্ভব? তার গান কি অনুপ্রাণিত করে নাই? হ্যাঁ, এবং এই যে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদম, গণসঙ্গীত, এই যে গণসঙ্গীত, এটা কি এই 24 আন্দোলনে উদ্বুদ্ধ করে নাই? অবশ্যই করেছে। আরেকটা গান, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মোর সঞ্চর বেদহীন। এই গানটা আমি মনে করি এই গণ আন্দোলনে যাদেরই ভূমিকা ছিল না কেন, এই গানের একটা বিরাট ভূমিকা ছিল। যখন বাধাহীন অবস্থায় পুলিশকে ভেদ করে মিছিল যাচ্ছে, তখন এই গানটা যখন আমাদের মোবাইল ফোনে বাজছিল, আমি লক্ষ্য করেছি আমাদের লোম দাঁড়াই গেছে। কাজে নজরুল তো এখনো প্রাসঙ্গিক, আজকেও প্রাসঙ্গিক, 100 বছর পরও প্রাসঙ্গিক হবে, 1000 বছর পরও নজরুল বেঁচে থাকবে। সেই প্রত্যাশা নিয়ে আমি আজকের সঞ্চালক এবং এই কলেজের অধ্যাপক প্রিন্সিপাল মহোদয়কে ধন্যবাদ জানিয়ে, বিদ্রোহী আর বিদ্রোহী হয়ে উঠলো কেন? তাহলে এটা কি বিদ্রোহী না? চল 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 কি বিদ্রোহী না? হ্যাঁ, শুধু কি বিদ্রোহী কবিতা? বিদ্রোহী কিভাবে না, হয়ে উঠলো? না, তিনি একজন যোদ্ধা, তিনি যুদ্ধ করেছেন, ভারতের পক্ষে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, তিনি বিদ্রোহী কবিতা লিখেছেন। এই যে এই কবিতাটা বলি, চল 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 বলি, শুধুমাত্র একটা গান দিয়ে, একটা কবিতা নিয়ে কবি নজরুল কিন্তু বিদ্রোহী না। হ্যাঁ, রাতে ভাঙলে তারা, বন্দিশালা, চিকল পড়া, ছলমলের চিকল পড়া, চল, একটা কবিতা দিয়ে নয়, তিনি বিদ্রোহী, তিনি দ্রোহের, হ্যাঁ, বিদ্রোহের কবি। কাজেই কোনো একটা জায়গায় তাকে সীমাবদ্ধ করে রাখার কোনো সুযোগ কিন্তু নাই। আমি ভুলে গিয়েছিলাম এই বিষয়টা, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আমি এখন এখানে বসে আমি আরো সমৃদ্ধ হব আপনাদের আলোচনায়, এবং আমার পরে নিশ্চয়ই প্রিন্সিপাল মহোদয়, আজকে যিনি প্রধান অতিথি খলিলুর রহমান সাহেব, উনি কথা বলবেন এবং উনিও চলে যাবেন। তো ওনার নামটা সঞ্চালক সাহেবই ঘোষণা করবেন। হ্যাঁ, তো আমি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এই কলেজের প্রিন্সিপাল মহোদয়কে এবং সঞ্চালক এবং সভাপতি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ। জনাব আবুল কালাম মোস্তফা লাবু অত্যন্ত চমৎকার বলেছেন, এবং যুগে 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 প্রাসঙ্গিক, নজরুল যুগে যুগে প্রাসঙ্গিক, সে কথা তিনি তুলে ধরেছেন। আসলে আমরা প্রেমে নজরুলকে খুঁজি, যুদ্ধে নজরুলকে খুঁজি, ভালোবাসার নজরুলকে খুঁজি, সবখানে নজরুলকে আমরা খুঁজি, তাই বুঝি, তাই খুঁজি। নজরুল সব সময় প্রাসঙ্গিক। অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ আবুল কালাম মোস্তফা লাবু সাহেবকে, চমৎকার বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের এই মহান সেমিনারের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, যদিও তার সবার শেষে বক্তব্য দেবার কথা ছিল এবং চিরাচরিত যে রীতি, কিন্তু সেই রীতি লঙ্ঘন করতেই হচ্ছে প্রয়োজনে। সেটা হচ্ছে যে আমাদের অধ্যক্ষ মহোদয়ের এটা জরুরি কাজ থাকায়, তাই উনি তার বক্তব্য এখানেই তুলে ধরবেন। আর এরপরও কৃতজ্ঞতা জানাই যে এত জরুরি কাজ ফেলেও আমাদের মাঝে উনি এসেছেন। এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ খলিলুর রহমান, প্রফেসর খলিলুর রহমান, অধ্যক্ষ কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। সম্মানিত সুধী, আজকে শরতের এই রাতের প্রথম ভাগে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের বর্তমান প্রিন্সিপাল বন্ধুবর জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বল ভাই এখানে একটি
সাহিত্য শিল্প আড্ডা নিয়ে বসেছেন এবং তিনি মডারেশনের দায়িত্ব পালন করছেন, সভাপতিত্ব করছেন এবং আপনারা যারা বিজ্ঞ অভিজ্ঞ গুণীজন এরকম একটা সাহিত্য আসরে উপস্থিত হয়েছেন এবং আমার নামটি প্রধান অতিথির আসনে সমাসীন করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। যদিও আমি সাহিত্য সংস্কৃতি এই বিষয়ের সাথে ঠিক ততটুকু পরিচিত নয়। আমি শিক্ষকতা করেছি দীর্ঘ প্রায় 32 বছর। আমার প্রথম কর্মজীবন শুরু হয়েছিল ঘাটালের জিবিজি কলেজ, যেখানে আজকে লাবুভাই যে বলে গেলেন অনেক কথা, সুন্দর সুন্দর কথা। তারই বড় ভাই মাহমুদ কামাল আমার সহকর্মী ছিলেন। তারপরে নীলার যে স্যার বলতেছে প্রীতিশ দা, সেও আমার সহকর্মী ছিলেন। একই সাথে আমরা 14 ব্যাচের বিসিএস কর্মকর্তা হিসেবে প্রথম জয়েন করি সরকারি সাদত কলেজ। দীর্ঘ সময় প্রায় একটি যুগ 12 বছর কর্মরত থেকে প্রমোশন জনিত বদলিতে আমি চলে যাই কিশোরগঞ্জের গুরুদয়ের কলেজ। সেখান থেকে স্বল্প সময়ের মধ্যেই মুমিনুন্নেসা, তারপর একটু গবেষণার কাজে ঢাকা ছিলাম। পরবর্তীতে আরেকটি বড় কলেজ আনন্দমোহনে 10 বছর চাকরি শেষ পর্যায়ে এসে 20 বছর পরে আবার আমার শহর টাঙ্গাইলে কুমুদিনী কলেজের প্রিন্সিপালের পদে আল্লাহ তাআলা সমাসীন করেছেন। এটা আমার কোনো যোগ্যতা বা দক্ষতা বা অভিজ্ঞতার জন্য নয়, এটা পুরোপুরি মহান রব্বুল আলামিনের বিশেষ অবদান। যেমনি আপনারা আমাকে এই সাহিত্য আসরে ডেকেছেন এবং প্রধান অতিথির আসন দিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে প্রিন্সিপাল স্যারকে, যিনি মাহমুদুল হাসান কলেজের অভিভাবক হিসাবে কর্মরত আছেন। আর নজরুলের কাব্যে বহুমাত্রিকতা, এটা যারা বাংলার অথবা নজরুল নিয়ে যারা গবেষণা করেন তারাই সুন্দর এবং সার্থকভাবে বলতে পারবেন। তো আমার বিদ্রোহী কবিতার একটি চরণ মনে পড়ছে যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। এইটাতেই নজরুলের প্রেম, ভালোবাসা, বিরহ এবং বিদ্রোহ সব কিছুই ফুটে উঠেছে। তিনি যেমনি ভাবে প্রেমের মধ্যেই সৃষ্টি, প্রেমের মধ্য থেকে নতুন উদ্ভাবন, আবার যুদ্ধের দামামা দিয়েই ধ্বংস, অর্থাৎ পুরো সৃষ্টিকুলটি একটি জন্ম, একটি ধ্বংস, আবার পুনর্জন্ম, আবার ধ্বংস। নদীর এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা, এইটাই মানব জীবনের খেলা। আমার জীবনে যেমন সফলতা থাকে, আরেকটি জীবনে গিয়ে কোনো ব্যর্থতা আমাকে গ্রাস করে। আমরা যেন আমাদের জীবনকে, আমাদের ইতিহাসকে নজরুলের এই আঙ্গিক ধরে আমরা সারভাইভ করতে পারি এবং নিজেদেরকে টিকিয়ে রাখতে পারি। আমরা যেন বুঝতে পারি যে আমাদের মধ্যে বহু দিক থাকবে, সকল দিককে সামাল দিয়ে আমরা যেন স্থায়ীভাবে নিজেদের অবস্থান সৃষ্টি করতে পারি, সেই প্রত্যাশা রাখছি। এরকম আসরে এবং জাতীয় কবি নজরুল, প্রাণের কবি নজরুল, যে আজ থেকে কত আগে 1899 24শে মে তার জন্ম এবং মাত্র 23 বছর হলো তার সাহিত্য অঙ্গনে বিচরণ। এইটুকু সময়ে তার লেখার পরিধি, আমরা যে আমাদের সভাপতি মহোদয় যেভাবে বললেন যে আমরা যদি 100 রাত ধরে আমাদের এই জাতীয় কবি, আমাদের প্রাণের কবি, আমাদের ভালোবাসার কবি নিয়ে আলোচনা করতে থাকি, তাহলে আমাদের রাতগুলি শেষ হয়ে যাবে, কিন্তু নজরুলের আলোচনা শেষ হবে না। কাজেই প্রত্যাশা রাখছি আবার কোন আসরে আর আবার কোন আঙ্গিকে আপনাদের সাথে মিলিত হতে পারবো, আপনাদের হয়ে আপনাদের সাথে একই সুরে কথা বলতে পারবো,
সে প্রত্যাশা রাখছি। সকলের প্রতি ধন্যবাদ এবং সহযোগিতা কামনা করছি। আমি আপনাদেরই একটি প্রাণের প্রতিষ্ঠান, একটি ব্র্যান্ডিং কলেজ কুমুদিনীতে, এখানে আমাদের এই যে ছাত্রী বলল নীনা, সেও পড়েছে, তার বোন পড়েছে, আমার ওয়াইফ পড়েছে, আমার মেয়ে পড়েছে। এরকম ভাবে কুমুদিনী কলেজটি টাঙ্গাইলবাসীর একটি মনের কোঠায় জায়গা করে নিয়েছে। কাজেই সেখানে যেই বসে, এটা খলিলুর রহমান হোক অথবা আমাদের ব্যাচের জুনিয়র কোন স্যার হোক, তাকে টাঙ্গাইলবাসী কোনো না কোনোভাবে সম্মানিত করেন। সেই সম্মানের অংশটুকু আমি আজকে বরণমালা হিসাবে নিয়ে গেলাম। আর অপ্রাপ্তি যদি কোনো থেকে থাকে সেটাও আমার ব্যর্থতা হিসেবে গ্রহণ করলাম। আপনারা ভালো থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে দ্রুহ করে আবার আমরা নতুন সৃষ্টির অন্বেষায় এগিয়ে যাব সেই প্রত্যাশা করে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে প্রিন্সিপাল মহোদয়ের আরো অনেক বক্তব্য শুনেছি, অত্যন্ত প্রাসঙ্গিক আর অল্প কথায় অনেক কথা বলে যান। অনেক অর্থবহ চমৎকার বক্তব্য স্যার রাখলেন। যদি তার সময় কম, এরপরও অল্প সময় নজরুলকে এই যে কম্পেন্ডিয়াসলি মানে সংক্ষেপে অনেক ব্যাপক করে ভাবে তিনি তাকে তুলে ধরেছেন। আমরা এই শিল্প আড্ডার পক্ষ থেকে স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এরপর আরো বারবার স্যার আপনাকে এখানে আমরা আহ্বান করব। আশা করি ভবিষ্যতে আমাদেরকে আবার সময় দেবেন। তো স্যার, এখন সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা বক্তব্য শুনব ডক্টর আলী রেজা, একজন কলেজ শিক্ষক, একজন গবেষক, লেখক, কবি, নানান অভিধায় তাকে আখ্যায়িত করা যায়। তাই অত্যন্ত সুন্দর বলে থাকেন। আমরা সব পর্বে তাকে পাই এবং তার কথাগুলো আমরা শুনে আমরা কি হই আরো সমৃদ্ধ হই। আচ্ছা, এই শব্দটা খুঁজছিলাম। তো এখন কথা বলবেন ডক্টর আলী রেজা। আজকের শিল্প আড্ডার সভাপতি মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজের সম্মানিত অধ্যক্ষ, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ, আমার সরাসরি শিক্ষক প্রফেসর মোহাম্মদ খলিলুর রহমান এবং সুন্দর। আমি বিশেষিত করছি না কাউকে, কারণ এখানে সবাইকে আমরা চিনি এবং প্রত্যেকেই বহুগুণে গুণান্বিত। উপস্থিত প্রত্যেকেই বহুগুণে গুণান্বিত, যাদের বিশেষিত করতে হলে অনেক সময় প্রয়োজন, যার কারণে বিশেষিত করছি না। আমি সরাসরি বিষয়ে চলে যাব। কবি কাজী নজরুল ইসলামকে অনেক অভিধায় ভূষিত করা হয়। আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে অভিধাটি, সেটা হলো কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জাগরণের কবি। জাতীয় জাগরণের কবি এটা কেন ভালো লাগে? কারণ উনি এই জাতিটাকে কিভাবে জাগিয়েছেন সেই ব্যাপারটা একটু বলি। আমরা ছোট্টবেলায় যখন একটা কবিতা পড়তাম, ছড়া কবিতা, যে ভোর হলো দোর হলো খুকুমনি উঠোরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে, কুলিহাল কুলিপাল ওই তরি চলল, এইবার খুকু চোখ খুললো। এই জাতীয় যে ছড়াটা প্রত্যেকটা শিশু, বাংলা ভাষায় প্রত্যেকটা শিশু এই ছড়াটা পড়েছে আমার বিশ্বাস। এবং এটা এতদিন পরে, সেই মদন মোহন কালান্তরের প্রায় অর্ধ শতাব্দী পরে এত আকর্ষণীয় একটা ছড়া, এর মাধ্যমে উনি শিশুদের জাগালেন। তারপর উনি কিশোরদের জাগরণের একটা কবিতা লিখলেন, থাকবো না তো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, কেমন করে বুঝছে মানুষ যুগান্তরে ভূমিকাকে। এই যে কিশোর বয়সের যারা, তাদের মুখে মুখে এটা পঠিত হতে থাকলো, তারা জেগে উঠলেন এই কবিতায়। তারপর তরুণকে জাগিয়েছেন কাজী নজরুল ইসলাম। এই যে স্টেপ বাই স্টেপ তরুণদের জাগালেন আরো একটা কবিতার মাধ্যমে। সেখানে ছাত্রদের গান নামে একটা কবিতা আছে, তাই না? তারপরে চল চল চল, ঊর্ধ্বকল্পন বাজিমা দল, নিম্নের তোলা ধরুন তল, অরুণ তাদের তরুণ দল, চলবে চলবে চল। এই যে কিশোরদের তারুণ্যের একটা ছবি জাগালেন।
তারপরে বীর বিপ্লবীদের জ্বালালেন। সর্বশেষ যে কবিতাটা নিয়ে মানে নজরুল ব্যাপকভাবে আলোচিত হয়ে গেলেন, বড় বীর চির উন্নত নমশীল শির নিহারি আমারই মতো শির ওই শিখর হিমাদ্রি। এটা আমি মনে করি এটা যারা বীর বিপ্লবী তাদেরকে জাগালেন। এই যে জাগরণের বিষয়টা একদম শিশু থেকে একদম বীর বিপ্লবী পর্যন্ত, এ কারণে আমি বললাম যে আমি নজরুলকে জাতীয় জাগরণের কবি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বলতে। আর অনেক কবিতা আছে, অনেক ভাবে নজরুলকে বিশিষ্ট করা যায়, এই হলো একটা দিক। আর বহুমাত্রিকতা আজকের বিষয়ে যেটা বলা হয় এটা একটা মাত্রা, আর আরো অনেক মাত্রা আছে, তার মধ্যে আমি কয়েকটা কথা বলে শেষ করতে। একটা হলো নজরুল, আমরা তাকে মানুষ এবং মানবতার কবি বলবো প্রথমত। অন্যান্য প্রেম গ্রহ এগুলো তো প্রত্যেকটা কবির কবিতায় কোন দেশে থাকে, কিন্তু নজরুলের কাব্যে যে মানুষ এবং মানবতার মুক্তির কথা, পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামের কথা, এই কথাগুলি একটা বিশেষ মাত্রা অর্জন করেছে। মানুষের কথা বলতে গিয়ে তিনি কিন্তু কোন মানুষের কথা বলেছেন? যারা নিপীড়িত, নির্যাতিত, যারা অত্যাচারিত, যারা শোষণের শিকার, যারা অবহেলিত, এই মানুষদের কথা উনি বলেছেন তার কাব্যে। আমরা মানুষ কবিতা যেমন একজন বুখারের চিত্র পাই, যিনি 7 দিন ধরে খান না বলে মোল্লা সাহেব তার খাবার বন্ধ করে দিলেন, অথচ উনি বললেন যে 80টা বছর তো কেটে গেল আমার, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করেন প্রভু। এই যে 80 বছর প্রভু তাকে খাইয়েছে, কিন্তু মোল্লা শুধু নামাজ পড়ানো বলে তাকে খাওয়াচ্ছে না। এই মানুষটার কথা নজরুল বলেছেন। আবার নজরুল দেখেছেন যে একজন কুলির কথা বলেছেন, দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সপ্তাহে ঠেলে দিল নিচে ফেলে, চোখ থেকে জল এমন কি জল বুঝিয়ে মার খাবে দুর্বল। এই যে দুর্বলের কথা, এই যে কুলি নজরুলের কথা বলবেন, তার মানে নজরুল কাব্যের মানুষ, এই মানুষগুলো সবসময় নিপীড়িত মানুষ, অত্যাচারিত মানুষ, নির্যাতিত মানুষ। নারীর কথা এসেছে, সেটা কিন্তু নজরুলের অংশ হিসেবে এসেছে। আমরা তো নজরুলকে খুব যে যাবো নারী যাবো যাবো বন্ধু শিখা বলে নজরুলকে খুব নারীবাদী বলে ফেলি, আর নারী কবিতার জন্য তো বলি। আসলে এখানেও বিতর্ক আছে, নজরুলকে নারীবাদী বলার ক্ষেত্রেও বিতর্ক আছে, কারণ উনি কিন্তু অনেক জায়গায় নারীকে ওভাবে দেখেন নাই, যার কারণে আমরা প্রচলিত অর্থে যে নারীবাদ সেই অর্থে বলতে পারি না। আর নজরুল নিজেই বলেছেন যে আমাকে কেউ বলে নর ঘেঁষা, আবার কেউ বলে নারী বিদ্বেষী, নর বলে আমি বড় নারী ঘেঁষা, নারী বলে নারী বিদ্বেষী। তার মানে এক একজন নজরুলকে এক একভাবে বলছে, এই হলো নজরুলের ব্যাপার। আর আরেকটা মাত্রা সেটা সবচেয়ে বেশি আলোচিত হয়, সেটা হলো দোহের মাত্রা। একমাত্র বিদ্রোহী কবিতায় ওনার যে দোহের কথাগুলো, এটুকু বললেই অনেক বলা হয়ে যাবে। উনি কোথায় দাঁড়িয়ে এই বিদ্রোহের কথা বলেছেন এটা আমাদের বুঝতে হবে। মানে মহাপ্রতাপশালী ব্রিটিশ সরকারের সামনে দাঁড়িয়ে, এটা কিন্তু একেবারে এই যে ছোট কোনো দেশের ছোট কোনো সরকারের না, যে ব্রিটিশ সামনে যে সূর্য অস্তমিত হতো না, সেই ব্রিটিশ সরকারের সামনে দাঁড়িয়ে যখন উনি বলেন যে আমি মানি না কোনো আইন, হ্যাঁ আমি ভরা করি ভরা করি, অথবা আমি চাই করি ভাই যখন চাহে মন যা, এই যে বিদ্রোহী কবিতার বিষয়গুলো, অথবা দেখিয়া শুনিয়া খেপিয়া দিয়েছি তাই যাহা আসে করি উঠে, এগুলো অসাধারণ। এই কথাগুলো কিন্তু কোন সময়ে বলছেন? যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন তুঙ্গে, যখন বিপ্লবীদের জেলে দেওয়া হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে, দ্বীপান্তর দেওয়া হচ্ছে, এই যে বিপ্লবীদের বা এই ধরনের সরকার বিরোধী কথার কারণে নির্যাতন ভোগ করতেছে, ওই সময় কিন্তু কবি নজরুল দাঁড়িয়ে গেছেন এসব অন্যায়ের বিরুদ্ধে, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। এই অন্যায়ের জন্য কবি নজরুল দাঁড়িয়ে গেছেন। এখন এই দাঁড়িয়ে যাওয়াতে কিন্তু কবিকে কারাবরণ করতে হয়েছিল, সেখানেও কিন্তু উনি থেমে থাকেননি। কারাবরণ বা কারাগারে নিক্ষেপ করে যে নজরুলকে থামাতে পেরেছিলেন তা কিন্তু না। কারাগারে উনি দেখলেন যে আসামিরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তখন উনি অনশন করলেন এবং বিদ্রোহ ঘোষণা করলেন। উনি ওখান থেকে তো কারাগারের লৌহ কপাট ভেঙে করে লোপাট, রক্ত জমাট, শীতল পূজার পাষাণ বিধি, এই যে কারাগারের গান। সুভাষচন্দ্র বসু খুব গর্ব করে বলতেন যে আমরা যখন কারাগারে যাব তখন নজরুলের কারাগারের গান গাইব, আমরা যখন যুদ্ধে যাব তখন নজরুলের যুদ্ধের গান গাবো। এই যে সুভাষচন্দ্র বসু ওই সময় কিন্তু নেতাজি নামে পরিচিত অনেক সর্বভারতীয় একজন নেতা, উনি নজরুলকে এভাবে বিশেষিত করেছেন। তারপর আমি আরেকটা বিষয় যদি বলি যে নজরুল নিজেকে কিভাবে চিনিয়েছেন। নজরুলকে আমরা অনেকে অনেকবার বলি, নিজে ওনার একটা আত্মপরিচয় আছে।
নজরুল কিন্তু আমার পরিচয় কবিতায় উনি পর্যায়ক্রমে ওনার আত্মপরিচয়টা দিয়েছেন যে আমি আসলে কি। হ্যাঁ, হিন্দুরা তো ওনাকে ভালো বলতেন না, যতই আমি বলি কি যতই কাওয়ালি যতই শ্যামা সঙ্গীত লিখে থাকুন না কেন, ওই গোড়া হিন্দুরা কিন্তু তাকে অনেক খারাপ চোখে দেখছেন। শনিবারের চিঠি নামে একটা গোষ্ঠী ওনার কিন্তু ওনাকে খুব সমালোচনা করেছেন। কেন করেছেন? উনি তো মুসলমান, আর মুসলমানদের তখন তো অনেক ভাই বলেছেন যে মুসলমানদের তখন অত শক্তিশালী হয়ে ওঠার কোনো সুযোগ ছিল না, হিন্দু সমাজ দাবিয়ে রাখতেন। আমি একটা প্রসঙ্গ বলতে চাই যে ওই সময়ে কাজী নজরুল ইসলাম দুটো উপন্যাস লিখেছিলেন যে মৃত্যু খুদা এবং কুহেলিকা। ওই দুটো উপন্যাসের দুটো চরিত্র ছিল আনসার এবং জাহাঙ্গীর। এই দুইটা চরিত্র ছিল বিপ্লবী চরিত্র। কারণ এখানে প্রচলিত একটা কথা ছিল যে মুসলমানরা বিপ্লব করতে পারে না, মুসলমানদের খুব দুর্বল করে মনে করা হতো। যত বিপ্লবী সব হিন্দু সম্প্রদায়ের, মুসলমানদের মধ্যে কোনো বিপ্লবী নেই। কাজী নজরুল ইসলাম কি করলেন? দুইটা বিপ্লবী চরিত্র নির্মাণ করলেন তার মৃত্যু উপন্যাসে এবং কুহেলিকা উপন্যাসে। দেখা গেল যে মুসলমানরা তখন বিপ্লবী চেতনায় কিন্তু উদ্বুদ্ধ হয়ে গেলেন। তার আগে শরৎচন্দ্র আমরা জানি যে উনি যে পথের দাবি উপন্যাসটা লিখেছিলেন, ওখানে সব্যসাচী নামে একজন বিপ্লবী ছিলেন, যেখানে ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী বিপ্লবীরা কিন্তু ওই বইটাকে একেবারে প্রত্যেক বিপ্লবী কাছে কাছে রাখতেন এবং সব্যসাচীর দ্বারা উদ্বুদ্ধ হতেন। এভাবে আনসার এবং জাহাঙ্গীরের মাধ্যমে বিপ্লবী উদ্বুদ্ধ হয়েছেন। আরেকটা বিষয় হলো যে এই যে মুসলিম বা ধর্মীয় চেতনা নিয়ে উনি যে কবিতা লিখেছেন, এই কবিতাগুলো অসাধারণ এবং এটা কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকেরা এটা খুব চমৎকৃত হয়েছেন। এই যে আরবি ফার্সি শব্দের একেবারে মোক্ষম ব্যবহার। এই যে একটা কবিতা আছে খেয়াপাড়ের তরুণী, সেখানে একটা কবিতা এরকম আছে যে দাড়ি মুখে সারিয়াম লা শরীকা আল্লাহ। এই যে লা শরীকা আল্লাহ শব্দটা কবিতা যে এমন ভাবে খাপ খাওয়ানো যায়, এটা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি, তাই না? পাকামাঝি মাল্লা বলতে উনি চার কবিতাকে বুঝিয়েছেন, এরকম ইসলামী চেতনা নিয়ে উনি করতে গেছেন। এই জন্য আমরা যখন বলি যে নজরুল কাব্যের বহুমাত্রিকতা একেবারে জুৎস একটা বিষয় নির্বাচন করা হয়েছে, কারণ এত বহুমাত্রিক নজরুলের কাব্য যেটা বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, এবং আমরা যদি পর্যায়ক্রমে বলতে চাই সেটা একক বক্তা হলে বলা সম্ভব। সেমিনার করে একক বক্তা হিসেবে যদি এই বহুমাত্রিকতার এই পুরো সামগ্রিক একটা চিত্র তুলে ধরা যায়। কিন্তু আজকের আলোচনায় যেহেতু আরো অনেক অভিজ্ঞ আলোচক আছেন, তারা কথা বলবেন এবং অবশ্যই আমি মনে করি কেউ হয়তো তার পুরোটা বলতে পারবেন না, সময়ের সীমাবদ্ধতা থাকবে আছে, যার কারণে আমি এ পর্যায়ে আমি আমার বক্তব্য সংক্ষেপ করে নিয়ে আসছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে নজরুল আমাদের জাতীয় জাগরণের কবি, ওনাকে আরো উনি পঠিত হবেন এবং আমাদের চেতনায় নজরুল থাকবেন প্রত্যেকটা চেতনায়, এই আশাবাদ ব্যক্ত করছি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় দর্শক শ্রোতা, যথারীতি ডক্টর আলী রেজা আগের মতোই চমৎকার আজও বক্তব্য রাখলেন। চমৎকার বক্তব্য। নজরুল কাব্যে বহুমাত্রিকতার উপর তিনি বহুমাত্রিক আলোচনা তুলে ধরলেন। কৃতজ্ঞতা জানাচ্ছি এই শিল্প আড্ডার পক্ষ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, এখন যেহেতু রাত্রিবেলা, এখানে অনেকেরই মধ্যেই একটা প্রবণতা কাজ করে যে তার কথাটুকু বলে চলে যাওয়ার একটা প্রবণতা। এই জন্য এই 7টা থেকে শুরু করবার কথা ছিল, কিন্তু যেমনটা ছিল এখানে অতিথির আগমনের মানে স্বল্প ছিল, সংখ্যা কম, আবার যন্ত্রপাতি ফিট করার ক্ষেত্রেও একটু যন্ত্রণা ছিল। জি স্যার। তো এখন কবি, লেখক এবং কলেজ শিক্ষক মীর ফাহমিদা জেরিন নীলা, আপনারা জানেন যে উনি সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজ এলাশিন দেলদুয়ার, এবং উনি বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যানও বটে। চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু স্যার, প্রিন্সিপাল স্যার, উনি একটা বই পান। Thank you.
অসংখ্য ধন্যবাদ। জি, রুহি ভাই, আপনি এদিকে আসুন। সম্মানিত সুধীজন, ওখানে থাকলেই তো ভালো ছিলাম। সন্ধ্যা 7টায় অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিছু অসুবিধার জন্য অনুষ্ঠানটা শুরু হতে হতে 8:30 বেজে গিয়েছে। আমরা অলরেডি 8:15 বাজে। তো যেহেতু এটা একটা শিল্প আড্ডা এবং এখানে আমরা যারা আছি সবাই অনেক 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 বেশি জানেন, অন্তত আমার চেয়ে অনেক বেশি জানেন। এখানে সবার কথা শুনে সমৃদ্ধ হতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু আমার মনে হয় যেহেতু 8:15 বেজে গেছে, 11টা 10:30টার মধ্যে যদি অনুষ্ঠানটা শেষ করতে হয় তাহলে আমরা একটু শর্ট করাটাই মানে জরুরি। আমরা একটু কম সবাইকে বলার একটু সুযোগ দেই। আমরা সবাই জানি নজরুল প্রেম, লৌহ এবং সাম্যবাদী কবি, জাতীয়তাবাদী কবি। নজরুলকে বহু বিশ্লেষণ করা যায়। নজরুল বিভিন্ন সাহিত্যের বিভিন্ন অঙ্গনে তিনি পদার্পণ করেছেন, তার পদচারণা আছে। ছোট ছোট কবিতা থেকে শুরু করে ছোটবেলায় কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও কবিতা থেকে শুরু করে এবং মহাকাব্য পর্যন্ত তিনি তার পদচারণা রেখেছেন। আমি ব্যক্তিগতভাবে নজরুলকে সবাই আমরা হয়তো জানি যে তিনি দ্রোহের কবি বা বিদ্রোহী কবি বলতে পছন্দ করি। আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম যে আমি নজরুলের প্রেমকে বেশি প্রাধান্য দেই এবং তার প্রেমকে ধারণ করার চেষ্টা করি। আমি নজরুলের একটা প্রেমের কবিতা থেকে বাতায়ন পাশে প্রবাদ কবির সাহিত্য থেকে অল্প একটু আবৃত্তি করে শোনাবো। আমি কোনো আলোচনায় যাবো না, বিজ্ঞরা আছেন। আমরা বিশেষ করে রবীন্দ্রের কাছ থেকে আমরা আলোচনা শুনবো, যিনি হচ্ছে নজরুল গবেষক, তার কাছ থেকে আমরা শুনবো। আমি ছোট্ট একটু আবৃত্তি করতে চাই নজরুলের বাতায়ন পাশে প্রবাদ কবির সাহিত্য। বিদায় হিমর বাতায়ন পাশে নিশিত জাগারে সাথী, কত বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি। আজ হতে হলো বন্ধু আমার জানালার ঝিলমিলি, আজ হতে বন্ধ হলো মোদের আলাপন নিরিবিলি। অস্ত আকাশ অলিন্দে তার শীর্ণ কপলে রাখি, কাঁদিতেছে তার মুসাফিরে যাব নিশিয়ারে নাই বাকি। মিশিয়ে যায় দুর্বল ছায় কন্যার ঝুলঢুল, ফিরে ফিরে যায় দুহাতে জড়ায় আধারের চুল। চমকিয়া জাগি লড়াতে আমার কাহারে নিশান লাগে, চমকিয়া জাগি লড়াতে আমার কাহারে নিশ্বাস লাগে। কে করে বিজন তত্ত্ব লড়াতে, কে মোর শিওরে জাগে। জেগে দেখি মোরে বাতায়নের পাশে জাগিছে স্বপনে চারি। নিষিদ্ধ রাতে বন্ধু আমার গোপালকে তরুণী শাড়ি।